ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর আনন্দে আছো। তো ক্লাস 12-এর অলৌকিক গল্প থেকে প্রশ্নোত্তর লেখানো চলছিল। এর আগে একটা বা দুটো ভিডিও অলরেডি আপলোডেড আছে, আজকে এটা থার্ড, এখনো প্রশ্নোত্তর চলবে। আশা করি আর একটা ভিডিও লাগবে, ঠিক আছে? তো চলো আজকের প্রথম প্রশ্ন শুরু করো। যারা আজ প্রথম দেখছো তাদের বলবো আগের ভিডিওগুলো প্লিজ দেখে এসে আজকেরটা দেখো, ঠিক আছে? চলো শুরু করো। মর্দানা কিভাবে বলি কান্ধারীর কাছে পৌঁছেছিলেন সেই প্রেক্ষাপটটি আলোচনা করো। আনসার লেখো। কর্তার সিং দুগ্গালের অলৌকিক গল্পে দেখা যায় গুরু নানক একবার ঘুরতে ঘুরতে এসে পৌঁছেছিলেন হাসান আবদালের জঙ্গলে। চারপাশে তখন প্রবল রোদ এবং ভয়ানক গরম ছিল। জলশূন্য পথঘাটের চারিদিকে শুধু পাথরের ছাই, ধুধু বালি আর ঝলসে যাওয়া শুকনো গাছপালার দেখা পাওয়া যাচ্ছিল। এরকম পরিস্থিতিতেও গুরু নানক যখন আত্মমগ্ন হয়ে হেঁটে যাচ্ছিলেন, তখনই তার সঙ্গী শিষ্য মর্দানার তীব্র জলতেষ্টা পায়। নানক তাকে অপেক্ষা করতে বললেও মর্দানার জলের জন্য কাতরতা বাড়তেই থাকে। গুরু নানক তাকে বোঝানোর চেষ্টা করেন যে এই জলের অভাব আসলে ঈশ্বরেরই অভিপ্রায়। কিন্তু তৃষ্ণার্ত মর্দানা আর এগাতে রাজি না হওয়ায় নানক গভীর সমস্যায় পড়ে যান। মর্দানার এই একগুঁয়েমি একই সঙ্গে তার হাসি আর বিরক্তির কারণ হয়ে ওঠে। এরপর মর্দানার তৃষ্ণা আরও বেড়ে যেতে দেখে নানক তাকে বলেন যে পাহাড়ের চূড়োয় বলি কান্ধারী নামে এক দরবেশ কুটির বেঁধে থাকেন এবং তার কুয়ো ছাড়া সেখানে আর কোথাও জল নেই। নানকের এই কথা শুনেই মর্দানা সেদিকে ছুটে যায়। শেষ পর্যন্ত তৃষ্ণার্ত মর্দানা মাথায় গনগনে রোদ নিয়ে হাঁপাতে হাঁপাতে পাহাড়ে বলি কান্ধারীর কাছে পৌঁছায়। ঠিক আছে, নেক্সট লেখো। বলি কান্ধারীর সঙ্গে সাক্ষাতে মর্দানার কি অভিজ্ঞতা হয়েছিল তা উল্লেখ কর। আনসার। কর্তার সিং দুগ্গালের অলৌকিক গল্পে গুরু নানকের কথা মতো এক প্রবল গরমের দিনে তৃষ্ণার্ত মর্দানা জলের জন্য 3 বার দরবেশ বলি কান্ধারীর কুটিরে যায়। পাহাড়ের চূড়ার আশ্রমে অনেক কষ্টে পৌঁছানোর পরেও প্রত্যেকবারই তার প্রাপ্তি ছিল শুধু প্রত্যাখ্যান আর উপেক্ষা। প্রথমবার বলি কান্ধারী কুয়োর দিকে ইঙ্গিত করলেও মর্দানা পীর নানকের সঙ্গী শুনে তিনি তাকে সঙ্গে তাড়িয়ে দেন। ক্ষোভে দুঃখে নিজের বিরক্তি প্রকাশ করা সত্ত্বেও মর্দানা নানকের কথা মেনে আবার বলি কান্ধারীর কাছে যান, কিন্তু এবারও মর্দানাকে কাফেরের শিষ্য বলে বলি কান্ধারী তাড়িয়ে দেন। অত্যন্ত করুণ অবস্থায় নানকের কাছে ফিরে আসার পর মৃতপ্রায় মর্দানাকে জয় নিরঙ্কার বলে আবারও বলি কান্ধারীর কাছে যেতে বলেন নানক। গুরুর আদেশ অমান্য করতে না পেরে মর্দানা আবারও দীর্ঘ প্রচেষ্টার পর বলি কান্ধারীর কাছে যায়, কিন্তু পীর হওয়া সত্ত্বেও নানক তার শিষ্যের জন্য জল জোগাড় করতে পারছেন না। এই কটাক্ষ করে মর্দানাকে ফিরিয়ে দেন বলি কান্ধারী। ফিরে এসে মর্দানা তৃষ্ণার্ত গুরু নানকের পায়ের কাছে মূর্ছিত হয়ে পড়ে। এইভাবে বলি কান্ধারীর সঙ্গে প্রতিবার সাক্ষাতেই অত্যন্ত তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয় মর্দানা। নেক্সট লেখো। এটাকে ভগবানের অভিপ্রায় বলেই মেনে নাও। কোন প্রসঙ্গে কে মন্তব্যটি করেছিলেন? বক্তার এই মন্তব্যে কি কোনো কাজ হয়েছিল? এই বিষয়ে বক্তাকে এরপরে কি ভূমিকা নিতে হয়েছিল? ঠিক আছে, 3টে পার্টে প্রশ্ন আছে, লেখো। কর্তার সিং দুগ্গালের লেখা অলৌকিক গল্পে গুরু নানক যখন ঘুরতে ঘুরতে হাসান আবদালের জঙ্গলে গিয়ে পৌঁছেছিলেন, সেই সময় অসহ্য গরমে শিষ্য মর্দানার জলতেষ্টা পায়। নানক তাকে ধৈর্য ধরতে বলেন এবং জানান যে পরের গ্রামে গেলেই জল পাওয়া যাবে, কিন্তু মর্দানার কাকুতি মিনতিতে গুরু নানক দুশ্চিন্তায় পড়েন, কারণ মর্দানা না যেতে চাইলে তাদের যাত্রায় বিঘ্নিত হবে। তখনই গুরু নানক মর্দানাকে বোঝাতে গিয়ে উদ্ধৃত মন্তব্যটি করেন। প্যারা চেঞ্জ করে লিখবে। গুরু নানকের এই মন্তব্যে বিশেষ কোনো কাজ হয়নি, কারণ মর্দানা সেখান থেকে নড়তে রাজি হয়নি, বরং সে সেখানেই বসে পড়েছিল। নেক্সট প্যারা। পরিস্থিতির গুরুত্ব বুঝে গুরু নানক ধ্যানে বসেন।
ধ্যানের শেষে চোখ খুলে দেখেন মর্দানা তৃষ্ণায় জল ছাড়া মাছের মতো ছটফট করছে। সদ্গুরু নানক তখন মৃদু হেসে তাকে বলেন যে পাহাড়ের চূড়ায় বলি কান্ধারী নামে এক দরবেশ কুটির বেঁধে থাকেন, তার কাছেই একমাত্র জল পাওয়া যেতে পারে। এইভাবে গুরু নানক তৃষ্ণার্ত মর্দানার উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সদ্গুরুর ভূমিকা নিয়েছিলেন। নেক্সট লেখো, উনি রীতিমতো হতভম্ব। উনি বলতে কার কথা বলা হয়েছে, তার হতভম্ব হওয়ার কারণ কি ছিল? কর্তার সিং দুগ্গলের লেখা অলৌকিক গল্পের উল্লিখিত অংশে উনি বলতে বলি কান্ধারীর কথা বলা হয়েছে। প্যারাচেঞ্জ, হাসান আবদালের জঙ্গলে গুরু নানকের সঙ্গে পরিক্রমারত মর্দানা তৃষ্ণার্ত হয়ে পড়লে নানকের কথা মতো পাহাড়ের চূড়োয় বলি কান্ধারীর কাছে যায় জল প্রার্থনা করতে, কিন্তু নানকের শিষ্য হওয়ার কারণে মর্দানা তাকে জল না দিয়ে তাড়িয়ে দেন। একাদিক্রমে 3 বার একই ঘটনা ঘটে। শেষবার ফিরে এসে মর্দানা মৃতপ্রায় অবস্থায় নানকের পায়ের কাছে প্রায় মূর্ছিত হয়ে পড়ে। নানক তার প্রিয় শিষ্যকে সামনের পাথরটা তুলতে বলেন, আর তা তোলার সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসে জলের ঝর্ণা। চারিদিক জলে পরিপূর্ণ হয়ে যায়। মর্দানা তৃষ্ণা নিবারিত হয়। সেই সময় পাহাড়ের চূড়োয় বলি কান্ধারীর জলের প্রয়োজন হয়, কিন্তু তিনি দেখেন তার কুয়োয় সামান্য মাত্র জল নেই। একই দিকে নিচে জলস্রোত বয়ে যাচ্ছে। এই ঘটনাতেই বলি কান্ধারী হতভম্ব হয়ে যায়। ঠিক আছে, এবার নেক্সট লেখো কোয়েশ্চেন। মার সঙ্গে তর্ক শুরু করি। কে মায়ের সঙ্গে তর্ক শুরু করেন? তর্কের বিষয়ই বা কি ছিল? আনসার, কর্তার সিং দুগ্গলের লেখা অলৌকিক গল্পে গল্পকথক তার মায়ের সঙ্গে তর্ক শুরু করেন। মায়ের কাছে কথক শুনেছিলেন নানক এবং তার শিষ্য মর্দানার কাহিনী। তৃষ্ণার্ত মর্দানাকে তৃষ্ণা নিবারণের জন্য নানক পাহাড় চূড়োয় দরবেশ বলি কান্ধারীর কাছে যেতে বলেছিলেন, কিন্তু নানকের শিষ্য হওয়ার কারণে মর্দানাকে বলি কান্ধারী পরপর 3 বার তাড়িয়ে দেয়। শেষ পর্যন্ত মর্দানা নানকের পায়ের কাছে প্রায় মূর্ছিত হয়ে পড়ে। নানক তার পিঠে স্নেহের হাত দিয়ে সামনের পাথর তুলতে বলেন, আর তা তুলতেই পাথরের তলা থেকে বেরিয়ে আসে ঝর্ণার জল। কিন্তু বলি কান্ধারী সেই সময় তার কুয়োকে জলশূন্য দেখেন। ক্ষিপ্ত বলি কান্ধারী লক্ষ্য করেন দূরে বাবলা তলায় নানক তার অনুচরকে নিয়ে বসে আছেন। তিনি কুয়োর জল শুকিয়ে যাওয়ার কারণ যে গুরু নানক তা অনুমান করে একটা পাথরের চাঙড় নিচের দিকে গড়িয়ে দেয়, কিন্তু নানক শান্ত স্বরে জয় নিরঙ্কার ধ্বনি উচ্চারণ করে হাত দিয়ে পাথরটা থামিয়ে দেয়। মার মুখে নানক মর্দানার গল্প শুনতে কথকের ভালো লেগেছিল, কিন্তু একজন মানুষের পক্ষে কিভাবে হাত দিয়ে পাথরের বিশাল চাঙড় ঠেকানো সম্ভব তা তার কিশোর মন বিশ্বাস করতে পারেনি। সর্বোপরি মার গল্প অনুযায়ী পাথরে কিভাবে হাতের ছাপ লেগে থাকা সম্ভব তাও তিনি বুঝতে পারেননি। তার মনে হয় পরে কেউ তা পাথরে খোদাই করে দিয়েছে। এসব নিয়েই মার সঙ্গে তার তর্ক শুরু হয়েছিল। নেক্সট লেখো, অলৌকিক গল্পটা ছোট গল্প হিসাবে কতটা সার্থক তা নিজের ভাষায় আলোচনা করো। কর্তার সিং দুগ্গলের অলৌকিক গল্পটি ছোট গল্প হিসেবে নানা দিক দিয়ে বিশিষ্ট হয়ে উঠেছে। গল্পের সূচনাতেই রয়েছে এক আকস্মিকতা। ড্যাশ দিয়ে বইয়ের একটা লাইন লেখো। তারপর গুরু নানক ঘুরতে ঘুরতে এসে পৌঁছলেন হাসান আবদালের জঙ্গলে। কিন্তু লক্ষণীয় যে এটা মূল গল্প নয়, গল্পের ভিতরের গল্প। অসাধারণ দক্ষতায় এরকম 2টি গল্পকে জুড়ে দিয়েছেন লেখক, একটি অতীত ইতিহাসের, অন্যটি বর্তমানের। প্রথমটি দুরাচারী বলি কান্ধারীর ফেলে দেওয়া পাথর গুরু নানকের হাত দিয়ে থামানোর কাহিনী। হাসান আবদালের জঙ্গল যেভাবে পাঞ্জা সাহেব হয়েছিল সেই ইতিহাস এই গল্পেই লুকিয়ে আছে। আপাতত ভাবে অবিশ্বাস্য সেই কাহিনীকে বাস্তব ভিত্তি দিতেই দ্বিতীয় কাহিনীটির অবতারণা হয়। ইংরেজের হাতে বন্দী স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে যাওয়ার সময় ক্ষুধার্ত বন্দীদের খাবার দেওয়ার জন্য রেল লাইনে শুয়ে মানুষেরা ট্রেন থামায়, মারা যায় বহু মানুষ। এবারও গল্পের কেন্দ্র সেই পাঞ্জা সাহেব। এই 2টি কাহিনীকে অদ্ভুত কৌশলে এক সুতোয় গেঁথে দিয়েছেন লেখক। কোট দিয়ে আবার বইয়ের একটা লাইন লেখো। ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের চাই থামানো যাবে না কেন?
বর্তমান এভাবেই অতীতকে বিশ্বাসযোগ্য করে তোলে। গল্পে চরিত্র প্রাধান্য নেই, তবে দুটি কাহিনীতেই নাটকীয়তার উপাদান আছে, আর আছে বলিষ্ঠ জীবন ধর্ম, যা গল্পটিকে ছোট গল্প হিসাবে সার্থক করে তুলেছে। ঠিক আছে। আচ্ছা, এবার কয়েকটা কোশ্চেন অর দিয়ে দিয়ে লেখো, আনসার একটাই, কোশ্চেনগুলো বলে দিচ্ছি, মানে বিভিন্নভাবে আসতে পারে। প্রথম লেখো, গল্পটা মনে পড়লে হাসি পেত। কোন গল্পের কথা বলা হয়েছে? এই গল্পের প্রতি বক্তার কিভাবে বিশ্বাস জন্মেছিল। নেক্সট, গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো। গল্পটা কি? স্কুলে গল্পটা শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল? অথবা অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চাঁই থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেননি কেন? পরে কিভাবে সেই ঘটনা তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠল? দাঁড়াও দেখে নিই। অথবা মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন। আচ্ছা না, এটা লিখুন, এই তিনটা আনসার লিখুন। কর্তার সিং দুগ্গালের অলৌকিক গল্পে দেখা যায় গুরু নানকের সঙ্গে তৃষ্ণার্ত মর্দানা নানকের নির্দেশ মতো জলের জন্য মোট 3 বার পাহাড় চূড়োয় দরবেশ বলি কান্ধারির কাছে যান, কিন্তু বলি কান্ধারি নানকের নাম শুনেই তাকে তাড়িয়ে দেন। 3 বার প্রত্যাখ্যাত হয়ে মর্দানা যখন প্রায় মূর্ছিত, সেই সময় নানক তার পিঠে হাত বুলিয়ে সাহস জুগিয়ে সামনের পাথরটা তুলতে বলেন, আর পাথরটা তোলার সঙ্গে সঙ্গেই তার তলা থেকে জলের ঝর্ণা বেরিয়ে আসে। এদিকে বলি কান্ধারি দেখেন যে তার কুয়োয় একটুও জল অবশিষ্ট নেই, অথচ নিচে বয়ে চলেছে জলের স্রোত। একই সঙ্গে গুরু নানককে বাবলা তলায় অনুচর সহ বসে থাকতেও দেখেন তিনি। ক্ষিপ্ত বলি কান্ধারি তখন পাথরের একটা চাঙড় নিচের দিকে গড়িয়ে দেন। এই দৃশ্য দেখে মর্দানা আতঙ্কে চিৎকার করে উঠলেও জয় নিরঙ্কার ধ্বনি দিয়ে গুরু নানক শান্ত স্বরে হাত দিয়ে পাথরটা থামিয়ে দেন। এটাই হলো আলোচ্য গল্প। স্কুলে গল্পটা শুনে বিশ্বাস না করা লেখক মাস্টারমশাইয়ের সঙ্গে তর্ক জুড়ে দেন। মাস্টারমশাইয়ের কথাতেও তার মনে বিশ্বাস জন্মায় না, তাই তার এরপর থেকে রাগে মাঝে মাঝে চিৎকার করে উঠতে ইচ্ছা করত। পরবর্তীকালে পাঞ্জা সাহেবে পৌঁছে লেখক তার মায়ের বান্ধবীর কাছে শুনেছিলেন এক আশ্চর্য ঘটনা। শহরের নিরীহ ভারতীয়দের অনেককে হত্যা করে বাকিদের ট্রেন বন্দি করে নিয়ে যাচ্ছিল ফিরিঙ্গিরা। খিদে তেষ্টায় তারা কাতর হলেও ট্রেন থামানোর কোনো নির্দেশ ছিল না। এই ঘটনায় উত্তেজিত পাঞ্জা সাহেবের লোকেরা যেভাবেই হোক ট্রেন থামানোর সিদ্ধান্ত নেয়। চলন্ত ট্রেনের সামনে নিজেদের জীবন বিপন্ন করেও তারা ট্রেন থামায়। জীবন দিয়ে অসম্ভবকে সম্ভব করার এই কাহিনী শোনার পরেই বক্তার মনে হয়েছিল প্রবল ইচ্ছাশক্তির জোরে চলন্ত ট্রেনকে থামানো সম্ভব হলে পাথরের চাই থামানো মোটেও অসম্ভব নয়। এভাবেই গল্পকথকের নানকের গল্পের প্রতি অবিশ্বাস পরিবর্তিত হয়ে বিশ্বাসের জন্ম দেয়। ঠিক আছে, নেক্সট লেখো একটা লাইন, অবাক বিহ্বল বসে আছি, মুখে কথা নেই। ড্যাশ দিয়ে লেখো মুখে কথা নেই কেন। অথবা চোখের জলটা তাদের জন্য। বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছিলেন? যে ঘটনায় বক্তার চোখে জল এসেছিল সেই ঘটনাটি সংক্ষেপে লেখো। অথবা ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের চাই থামানো যাবে না কেন? ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন? ট্রেন কিভাবে থামানো হয়েছিল? অথবা মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনা শোনালেন, ঘটনাটি উল্লেখ করো, এতে বক্তার মধ্যে কি প্রতিক্রিয়া হয়েছিল। ঠিক আছে। অথবা
ঠিক হলো ট্রেনটা থামানো হবে। কোন ট্রেনের কথা বলা হয়েছে, সেটি কিভাবে থামানো হয়েছিল? এত কটা প্রশ্ন অথবা দিয়ে বললাম, যে কোনোটা আসতে পারে, এছাড়াও আসতে পারে। সম্ভাব্য যেগুলো আমার মনে হয়েছে আমি অথবা দিয়ে পরপর বলে গেলাম। আনসারটা লেখো। কর্তার সিং দুগ্গালের অলৌকিক গল্পে লেখক তার বোনকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছেন। মার কাছে নানকের হাত দিয়ে পাথরের চাঙড় আটকানোর গল্প শুনে লেখকের বোন তা অবিশ্বাস করলে লেখক তাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছেন যেটা আসবে। আলোচ্য অংশে যে ট্রেনের কথা বলা হয়েছে সেই ট্রেনটি দূরের শহর থেকে বন্দি ভারতীয়দের নিয়ে অন্য শহরের জেলের উদ্দেশ্যে যাচ্ছিল। এই ট্রেনটির ওপরে নির্দেশ ছিল যে বন্দিরা ক্ষুধা তৃষ্ণায় কাতর হলেও ট্রেনটি যেন কোথাও না থামে। নিরীহ কয়েদিরা খিদে তৃষ্ণায় কাতর। পাঞ্জা সাহেবের মানুষ এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছিলেন। যে শহরে গুরু নানক শিষ্য মর্দানার তেষ্টা মিটিয়েছিলেন, সেখান দিয়ে ক্ষুধার্ত তৃষ্ণার্ত ভারতীয় বন্দীদের নিয়ে ট্রেন চলে যাবে, এটা তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ টেলিগ্রাফ পেয়েও সিদ্ধান্তে অটল থাকে। তখন পাঞ্জা সাহেবের মানুষ স্টেশন প্ল্যাটফর্মে রুটি, লুচি, ডাল, পায়েস প্রভৃতি খাবার মজুত করে। তারপর ট্রেন থামাতে বদ্ধপরিকর হয়ে স্ত্রী সন্তান সহ পুরুষ মানুষরা রেল লাইনে শুয়ে পড়ে। এই অবস্থায় তীক্ষ্ণ হুইসেল দিয়ে ট্রেন এসে গতি কমালেও তার চাকা চলে যায় অনেকের বুকের ওপর দিয়ে। ট্রেন পিছোতে গেলে মৃতদেহগুলো কেটে দুমড়ে মুচড়ে যায়। খালপাড়ের সেতুর উপর দিয়ে বয়ে যায় রক্তের স্রোত। এভাবেই ক্ষুধা তৃষ্ণায় কাতর বন্দী স্বাধীনতা সংগ্রামীদের খাবার ও জল পৌঁছে দেওয়ার জন্য অজস্র প্রাণের বিনিময়ে চলন্ত ট্রেন থামিয়েছিলেন পাঞ্জা সাহেববাসী। এই ঘটনায় বক্তার চোখে জল এনে দিয়েছিল। লেখকের মায়ের বান্ধবী শুধু ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন না, তিনি অবরোধে অংশগ্রহণও করেছিলেন। গল্পটি শুনে লেখক প্রাথমিকভাবে অবাক এবং বিহ্বল হয়ে যান। পরে তিনি উপলব্ধি করেন ইচ্ছাশক্তি দিয়ে অসম্ভবকেও সম্ভব করা যায়। গুরু নানকের হাত দিয়ে পাথরের চাঁই থামানোর ঘটনায় তার মনে যে অবিশ্বাস জন্মেছিল তা এই গল্পের মাধ্যমে বিশ্বাসে পরিণত হয়। ঠিক আছে, চলো আজকের মতো এখানেই শেষ। নেক্সট দিন দেখা হবে নতুন একটা ব্লগের সাথে, নতুন একটা টপিকের সাথে। আচ্ছা, আমি একটা কথা এটা বলতে বলতে ভাবছিলাম, তাই আমি একটু পজ হয়ে যাচ্ছিলাম। যেটা হচ্ছে, এখান থেকে আমি কিছু এক কথায় প্রশ্ন লেখাবো। আমি সব গল্প থেকে, সব কবিতা থেকে এক কথায় প্রশ্ন উত্তর লেখাই না। যেখানে আমার মনে হচ্ছে যে লেখানো দরকার, যেগুলো মনে হয় যে বড় প্রশ্ন লিখিয়ে দিলেই তোমরা পেরে যাবে, এটাতেও পারবে, এমন না পারবে না, কিন্তু এখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো একটু পয়েন্ট আউট না করে দিলে আমার অসুবিধা হতে পারে, তাই আমি একটু দিয়ে দেবো। তাই জন্য আমি এর ওপর আর একটা ভিডিও বানাবো, নাহলে আমি এটাই শেষ করে দিতাম। তো চলো আজকের পর্যন্ত এতটাই। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর এনি প্রবলেম, এনি কমেন্ট প্লিজ আমাকে কমেন্ট সেকশনে সেটা জানিও। দেখা হবে নেক্সট দিন। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।